দেখেন, আমরা আনসিমেট্রিক্যাল ফল্টের অ্যাপ্লাই গুলো সম্পর্কে আলোচনা করতেছিলাম, অর্থাৎ পাওয়ার সিস্টেমে যে ফল্ট গুলো আনসিমেট্রিক্যালি ঘটে থাকে। যেমন গতদিন আমি লাইন টু লাইন ফল্ট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব লাইন টু গ্রাউন্ড ফল্ট, বা অনেকে এটাকে বলে থাকে এলজি ফল্ট, বা অনেকে বলে থাকে এসএলজি ফল্ট। এলজি ফল্ট বলতে লাইন টু গ্রাউন্ড ফল্ট, আর এসএলজি ফল্ট বলতে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, দুইটাই হইতে পারে। ঠিক আছে, তো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট বলতে দেখেন যে থ্রি ফেজের যে লাইন, তার একটা লাইনে যে এই লাইনটা দেখেন গ্রাউন্ড হয়ে গেছে, আর বাদ বাকি দুইটা আনলোডেড। ঠিক আছে, বাদ বাকি দুইটাকে অবশ্যই আনলোডেড রাখবো। আর এদিক দিয়ে দেখেন নিউট্রালের জেড এন রিয়াক্টেন্স এগুলো দিয়ে আছে। তো আমরা যদি এখন কাজ করি, আচ্ছা এগুলি হচ্ছে জেড করে ভ্যালু আমাদের, তাহলে এই অবস্থায় আমাদের কি এদিক দিয়ে আইএ কারেন্ট, এবং সেই কারেন্টটাই আমাদের অবশ্যই ফল্ট কারেন্ট হবে, যেহেতু গ্রাউন্ড হয়ে গেছে হঠাৎ করে। আর এখানে হচ্ছে তাহলে কি ভিএ, ভিএ ভোল্টেজটা কত হবে? জাস্ট একটা তার, দ্যাট মিনস তারের ভিতরে ভোল্টেজ ড্রপ কত? 0। দ্যাট মিনস ভিএ ইকুয়াল টু 0, আর এখানে আইবি ইকুয়াল টু 0, আইসি ইকুয়াল টু 0, যেহেতু এটা আনলোডেড। ঠিক আছে, তো এখন আমি এটাকে সিকোয়েন্সিয়ালি ভাগ করবো, অর্থাৎ সিকোয়েন্স কম্পোনেন্টে আমরা ভাগ করার চেষ্টা করব। তো তার জন্য দেখেন আমাদের বেসিক ইকুয়েশনটা কি ছিল? IA1, IA2, IA0। এটার ইকুয়েশনটা কি ছিল আমাদের? একটা 1/3, এখানে কি ছিল? 1 1 1 আলফা, আলফা স্কোয়ার 1, আলফা স্কোয়ার আলফা 1। ঠিক আছে, আর এখানে হচ্ছে আইএ, আইবি, আইসি। তো আইএ ইকুয়াল টু ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি আইএফ, দ্যাট মিনস আমি আই এর জায়গায় দেখেন আইএফ লিখলাম, আর বাদ বাকি দুইটা 0 হবে। ক্লিয়ার, একদম ইজি, চিত্র দেখে যেভাবে আমি লিখতে পারি। এখন দেখেন আমাদের IA1, IA2 এবং IA0 ভ্যালুটা আমরা বের করে ফেলবো। তো IA1 এর ভ্যালু আমার আসতেছে দেখেন, জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন 1 ইন্টু IF ডিভাইডেড বাই 3, মানে IF/3, বাদ বাকিগুলো 0। তারপর IA2 কত আসতেছে? IA2 1 ইন্টু IF, সেম IF/3। তারপর IA0 কত আসতেছে? 1 ইন্টু IF ডিভাইডেড বাই 3। ঠিক আছে, অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স তিনটার মধ্যে সেম কারেন্ট, এবং সেই কারেন্টটা হচ্ছে IF/3। তো এই কন্ডিশনটা আমি দেখেন এক সাইডে আমি লিখে রাখতেছি। IA1 ইকুয়াল টু IA2 ইকুয়াল টু IA0 ইকুয়াল টু IF/3। ঠিক আছে, এইটুকু তো আপনারা বুঝতে পেরেছেন আশা করি, খুবই সিম্পল। আর আমাদের এগুলি জেড করে, প্রত্যেকটা জেড করে রিঅ্যাক্টেন্স গুলা। এখন দেখেন আমাদের লাইন টু লাইন ফল্ট যেটা ছিল এলএল ফল্ট, সেখানে কিন্তু আমাদের জিরো সিকোয়েন্স ছিল না, যার কারণে আমরা জিরো সিকোয়েন্সটাকে ওখানে আঁকাইছিলাম না। বাট এটাতে কিন্তু আমাদের পজিটিভ, নেগেটিভ, জিরো সিকোয়েন্স তিনোটা কম্পোনেন্টই আমাদের উপস্থিত, অর্থাৎ আমাদের কিন্তু এখানে চিন্তা করতে হবে তিনটা আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, আর বাদ বাকি ভোল্টেজের ক্ষেত্রে আমার কি ঘটনা ঘটে একটু দেখে নেই শর্টে। ভোল্টেজের ক্ষেত্রে জাস্ট আমরা দেখবো যে ভোল্টেজটা এক নাকি আলাদা, এটা দেখলেই আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, ওটাতেও অতটা বিস্তারিত আমাদের লাগতেছে না, যেহেতু আমাদের এখানে ভিএ ইকুয়াল টু 0, আমি এখান থেকেই লিখতে পারতেছি দেখেন। তো ভিএটাকে ভাঙলে আমরা কি পাই? VA1 প্লাস VA2 প্লাস VA0। ঠিক আছে, তো এটা আমি এক সাইডে লিখে রাখলাম, VA1 প্লাস VA2 প্লাস VA0। ঠিক আছে, এখন এখানে খেয়াল করে দেখেন যে আমাদের
জিরো সিকোয়েন্স, আচ্ছা সেটা আমি পরে লিখতেছি, আগে আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা এক্ষেত্রে আঁকিয়ে ফেলি। এই কন্ডিশন গুলো লিখে রাখলাম। এখন দেখেন ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আঁকাই, আমাদের কিন্তু পজিটিভ নেগেটিভ জিরো তিনটা সিকোয়েন্সই এখানে উপস্থিত থাকবে। দ্যাট মিনস আমি পজিটিভ সিকোয়েন্সটা কিভাবে আঁকাবো, সিম্পলি একটা ভোল্টেজ সোর্স তার সাথে একটা রিঅ্যাক্টেন্স, এই আমাদের পজিটিভ সিকোয়েন্স। তারপরে আমাদের নেগেটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্সে তো কোনো ভোল্টেজ সোর্স লাগে না, আমাদের শুধুমাত্র নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্টেন্সটা। ঠিক আছে, আবার এর সাথে এক্সট্রা অ্যাড হয়েছে কত, জিরো সিকোয়েন্স। তো জিরো সিকোয়েন্সটা কত হবে আমাদের, দেখেন জিরো সিকোয়েন্সের জন্য আমাদের কি হবে, এখানে কিন্তু আমাদের জেড একটা রিঅ্যাক্টেন্স থাকবে। আমি অ্যাকচুয়ালি দুইটা রিঅ্যাক্টেন্স এখানে আঁকায় রাখতেছি, কারণ আছে। এখন এটাতে আমি বলতে পারি এটাকে জেড ওয়ান, এটা হচ্ছে আমাদের কত ই এ, এটা হচ্ছে আমাদের জেড টু, আর এটা হচ্ছে আমাদের জেড জিরো। এখন এইটা কেন, দেখেন একেবারে শুরুতে চলে যায় যে আমাদের এদিক দিয়ে কোনো কারেন্ট নাই, এই দুই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট নাই। দ্যাট মিনস এখান থেকে একদম এই পর্যন্ত আমার একটা পুরো সার্কিট কমপ্লিট করছে। ঠিক আছে, কারেন্ট চলাচলের তো একটা পথ থাকতে হবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে কারেন্টের চলাচলের পথ নাই, এদিকেও কারেন্ট চলাচলের পথ নাই। তাহলে পুরো কারেন্টটা এই যে এইটুকুর মধ্যে, নিউট্রাল এবং এই লাইনটা এ ফেজের লাইনটা এর ভিতর সীমাবদ্ধ। দ্যাট মিনস এই লাইনের যে রিঅ্যাক্টেন্সটা জিরো সিকোয়েন্স, এইটাকেই তো আমরা বলে থাকি জিরো সিকোয়েন্স, নাকি নিউট্রাল দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয়। তো এই লাইনের কারেন্টটা আমাদের, এই লাইনের ইম্পিডেন্সটা আমাদের জেড জিরো, কোনো অসুবিধা নাই, জিরো সিকোয়েন্স যেটা। কিন্তু এখানে আমাদের কি আছে, জেড এন আছে না, এখানে কিন্তু আমাদের জেড এন আছে। ঠিক আছে, এবং জেড এন এর ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপটা আমাদের কত আসতেছে, ভোল্টেজ ড্রপ যেটা দেখেন তো, জেড এন এর ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপটা আই এ জিরো ইন্টু জেড এন। ঠিক আছে, আই এ জিরো ইন্টু জেড এন, কই গেল, এই তো আই এ জিরো ইন্টু জেড এন। সরি, আই এ জিরো তো না, আই এফ শুরুর অবস্থায় সিকোয়েন্সে ভাগ করার আগে এটা কত ছিল, আই এফ ইন্টু জেড এন। ঠিক আছে, তো আই এফ ইকুয়াল টু আবার কত, আই এফ ইকুয়াল টু এই যে এখান থেকে আমি কত লিখতে পারতেছি, আই এফ ইকুয়াল টু 3 ইন্টু আই এ জিরো ইন্টু জেড এন। কিন্তু আমাদের এর ভিতর দিয়ে বলেই দিয়েছে যে কারেন্ট প্রবাহিত হইতে হবে আই এ জিরো পরিমাণ। ঠিক আছে, আমার কিন্তু কারেন্ট প্রবাহিত হইতে হবে আই এ জিরো পরিমাণ, এর ভিতর দিয়ে জিরো সিকোয়েন্সের ভিতর দিয়ে আই এ জিরো পরিমাণ কারেন্ট যায়, কিন্তু আমরা কত পাইছি, 3 ইন্টু আই এ জিরো ইন্টু জেড এন। তাহলে এই 3টা কই যাবে, অবশ্যই এখানে ভোল্টেজ চিন্তা করলে আমাদের দেখেন এই 3টাকে কিন্তু জেড এন এর সাথে আমার লিখতে হচ্ছে। দ্যাট মিনস আমাদের জিরো সিকোয়েন্সের জন্য এই নিউট্রাল যে ইম্পিডেন্সটা বা রিঅ্যাক্টেন্সটা সেটা অবশ্যই হয়ে যাবে 3 ZN। এটা কিন্তু ভালো মতো বুঝতে হবে প্রথমত। ঠিক আছে, এখন দেখেন আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে যে IA1 IA2 এবং IA0 সমান হবে। তাহলে IA1 কারেন্ট হচ্ছে যে পজিটিভ সিকোয়েন্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে, IA2 হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে, আর IA0 হচ্ছে জিরো সিকোয়েন্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে। ঠিক আছে, তিনোটা কারেন্টই দেখেন আমরা দিয়ে দিলাম। এখন তিনোটা কারেন্ট কিন্তু সমান আবার, এবং সাথে 3 ভোল্টেজের যোগফল আবার জিরো। দ্যাট মিনস আমাদের 3 ভোল্টেজ গুলো কি কি আসতেছে, এই যে এখানে মেইনলি VA1, এখানে মেইনলি আমাদের VA2, আর এখানে মেইনলি আমাদের VA0। তো তিনোটা ভোল্টেজের যোগফল আমাদের 0 এবং সাথে একই কারেন্ট। এটা কখন সম্ভব, যদি এদের ভিতরে একটা কি কানেকশন থাকে,
যদি সিম্পলি এদের ভিতরে একটা সিরিজ কানেকশন বিদ্যমান হয় তাহলেই একমাত্র আমরা কি জানি একদম সার্কিটের বেসিক থেকে যে তিনোটার ভিতর যদি কি হয় যে সিরিজ কানেকশন থাকে তাহলেই একমাত্র আমরা বলতে পারি তিন কারেন্ট সমান এবং তিনটা ভোল্টেজের যোগফল 0। ঠিক আছে, আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখন এখানে আরো কিছু ইকুয়েশন লিখতেছি। এখানে VA1 অ্যাকচুয়ালি কি আসতেছে, VA1 আসতেছে আমাদের EA মাইনাস IA1Z1। এগুলো সবই যখন যেটা বের করতে বলবে সেই অনুযায়ী ইকুয়েশন কাজে লাগাতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ইকুয়েশনই লাগবে আমাদের। তারপরে VA2 আমার কত আসতেছে, এদিক থেকে চিন্তা করলে কারেন্ট এদিকে ঢুকতেছে, দ্যাট মিনস মাইনাস মাইনাস IA2 ইন্টু Z2। তারপর VA0 আমার কত আসতেছে, VA0টা একইভাবে IA মাইনাস IA0 মাইনাস IA0 ইন্টু Z0 প্লাস 3ZN। ঠিক আছে, এবার দেখেন আমাদের এগুলো হলো VA1 VA2 এবং VA0 ইকুয়েশন গুলো আমরা বের করলাম। এবার আমরা একটু এর ইকুয়েশনটা বের করবো, এখান থেকেই বের করতে পারি বা চাইলে একটা সিরিজ সার্কিট দিয়ে আমরা বের করতে পারি, কোনো অসুবিধা নাই, যেভাবে সুবিধা হয়। তো আমরা যদি একটু আচ্ছা চিত্র দেখে দেখেই আঁকাই, ওইটা সমস্যা নেই, এই ইকুয়েশন থেকে যাওয়া একটু জটিল লাগতে পারে। তো আমরা যদি চিত্র থেকেই আসি, আমাদের IA1 কারেন্টটা অ্যাকচুয়ালি কত হচ্ছে দেখেন, পুরোটা যদি সিরিজ সার্কিট হয় একটাই ভোল্টেজ সোর্স ইএ, দ্যাট মিনস ইএটা হবে উপরে। ঠিক আছে, ডিভাইডেড বাই আমাদের ইম্পিডেন্স গুলো কি কি, প্রথমটা ZN, পরেরটা Z2, তারপরটা Z0 প্লাস 3ZN। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের IA1 এর ইকুয়েশন। IA1 পাইলে আপনি IA2 ও পাবেন, IA0 ও পাবেন, IF ও পাবেন, ফল্ট কারেন্টও পাবেন, এইটার 3 গুণ হবে। তাহলে ফল্ট কারেন্টটাও লিখি, ফল্ট কারেন্টটা হচ্ছে আমাদের 3EA ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0 প্লাস 3ZN। ক্লিয়ার? আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এবার দেখুন আমি পরের কন্ডিশনটা করব, অর্থাৎ যদি এখানে একটা ফল্ট ইম্পিডেন্স থাকে, তো তার জন্য আমি বিশেষ কিছু চেঞ্জ আমি করতেছি না, আমি এখানে জাস্ট একটা ফল্ট ইম্পিডেন্স দিব, একটা ফল্ট ইম্পিডেন্স দিচ্ছি ZF। ঠিক আছে, IA IB IC এর কোনোই চেঞ্জ হবে না, অর্থাৎ এই IF/3 এই ইকুয়েশন যা আছে তাই থাকবে। কিন্তু আমাদের এই ভোল্টেজ ড্রপ আর জিরো না, কত হবে, VA ইকুয়াল টু ক্লিয়ারলি আপনার চিত্র থেকে দেখতে পাচ্ছেন IF ইন্টু ZF। ঠিক আছে, ফাইন। এখন আমাদের VA কই গেল, VA এর ইকুয়েশনটা কই লিখছিলাম, আচ্ছা এই যে VA ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের জেড, VA ইকুয়াল টু এই VA ভোল্টেজটা আমরা মাত্রই দেখলাম কত, IF ইন্টু ZF। তো VA মানে অ্যাকচুয়ালি কি, VA1 প্লাস VA2 প্লাস VA0 এত ইকুয়াল টু অ্যাকচুয়ালি IF ইন্টু ZF। ঠিক আছে, IF ইন্টু ZF। তাহলে এই যে দেখেন এখানে জাস্ট আগে ছিল জিরো, জিরো ছিল VA ইকুয়াল টু জিরোর কারণে, তাহলে এখানে এখন হয়ে যাবে জাস্ট IF ইন্টু ZF। ক্লিয়ার তো আপনারা এটা, আর এটা যা আছে তাই থাকবে, এটা VA ইকুয়াল টু IF ZF তো চেঞ্জ করলামই। আর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স সাইডে আমি চলে আসি, এগুলো আমি আবার মুছে দিচ্ছি, পরে আবার লিখবো, এটা দেখে দেখে চিত্র দেখে দেখে আমরা লেখার চেষ্টা করব।
এগুলো চিত্রটা একটু ঠিক করে নেই। আমাদের এটা ছিল ইএ, ঠিক আছে। তো এখন দেখেন আমরা চিত্রটা প্রথমত আঁকাবো। তো এগুলো সবই তো আগের মতোই, IA1, IA2, IA0 এগুলি তো সমানই। জাস্ট এক্সট্রা কি হবে, VA1 প্লাস VA2 প্লাস VA0, অর্থাৎ এই যে এই তিন ভোল্টেজের যোগফল সমান হবে IF ইন্টু ZF। ঠিক আছে, IF ইন্টু ZF, অর্থাৎ এদিক দিয়ে মেইনলি আমাদের ফল্ট ইম্পিডেন্সটা দিতে হবে। কিন্তু ব্যাপারটা একটু বুঝেন আপনারা, এখানে আছে ZF, কিন্তু এখানে ZF দিলে এর ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ হয় IA1 ইন্টু ZF, ঠিক কিনা? এই যে এদিক দিয়ে IA1 আসতেছে, এখানে যদি ZF দেই তাহলে এর ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ হবে IA1 ইন্টু ZF। ঠিক আছে, কিন্তু এর ভিতরে ভোল্টেজ ড্রপ দেয়া আছে আমাদের IF ইন্টু ZF। তাহলে IF ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি, 3 ইন্টু IA1 ইন্টু ZF। অ্যাকচুয়ালি হচ্ছে IF ইন্টু ZF আছে। তাহলে IF সমান হচ্ছে আমাদের 3 ইন্টু IA1 ইন্টু ZF। ঠিক আছে, আচ্ছা এটা মুছতেছি আপাতত। অ্যাকচুয়াল এর ভিতর দিয়ে ড্রপটা হচ্ছে IF ইন্টু ZF, তো এখানে আসতেছে 3 ইন্টু IA1 ইন্টু ZF। তাহলে এখন দেখেন এই দিক দিয়ে আসতেছে IA1 কারেন্ট। এখন আমি যদি এটার ভ্যালু ZF লিখি তাহলে তো এর ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ হওয়া উচিত 3 IA1 ইন্টু ZF, কিন্তু এখানে শুধু ZF উল্লেখ করলে আমাদের হচ্ছে IA1 ইন্টু ZF। তাহলে কি হচ্ছে, আমাদের কিন্তু আসতেছে না। দ্যাট মিনস আমার এটাকে অবশ্যই ধরতে হবে 3ZF। এখানে যেমন 3ZN হবে, ঠিক তেমনি ফল্ট ইম্পিডেন্সটা হবে 3ZF, যেহেতু আমাদের এর ভিতর দিয়ে IA1 কারেন্টটি পাস করাইতে হবে। ঠিক আছে, তো এইটুকুই ছিল এই আগেরটার সাথে পার্থক্য। এখন আমি ইকুয়েশন গুলা লেখার চেষ্টা করতেছি। তাহলে VA1 তো আগের মতোই, VA1 ইকুয়াল টু আমাদের EA মাইনাস IA1 ইন্টু Z1, তারপরে VA2 হচ্ছে আমাদের মাইনাস IA2 ইন্টু Z2, আর VA0 হচ্ছে আমাদের কত হচ্ছে, মাইনাস IA0 ইন্টু Z0 প্লাস 3ZN। আপনাকে ম্যাথের ভিতরে যেটা বের করতে বলবে সেটা অনুযায়ী ইকুয়েশন ইউজ করতে হবে। ঠিক আছে, আমি পুরো জিনিসটা প্রত্যেকটা জিনিসই ধাপে ধাপে ব্যাখ্যা করে দিতেছি। তো এখন আমাদের কারেন্টটা IA1 কারেন্টটা আমার কত আসতেছে দেখেন। আমি ডান সাইডের টুকু আর চিত্র আর রাখলাম না, আর প্রয়োজন নাই যেহেতু ইকুইভ্যালেন্ট আঁকিয়ে ফেলেছি। তাহলে আমাদের IA1টা আমার আসতেছে EA, ভোল্টেজ একটাই EA প্লাস Z1 প্লাস Z2 প্লাস আর কি কি আছে Z0 প্লাস নিউট্রালটা হচ্ছে 3ZN প্লাস এটা হচ্ছে 3ZF। এই বিশাল একটা ইকুয়েশন। আর একইভাবে আমাদের ফল্ট কারেন্টটা যদি হিসাব করি, ফল্ট কারেন্ট হচ্ছে পজিটিভ সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স বা জিরো সিকোয়েন্স কারেন্টের 3 গুণ। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন। তো তাহলে জাস্ট এখানে 3 ইন্টু EA ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0 প্লাস 3ZN প্লাস 3ZF। এখন ম্যাথের ডাটার উপর ডিপেন্ড করবে। এখন অনেক সময় নিউট্রাল ইম্পিডেন্স দেয় না, অর্থাৎ সলিডলি গ্রাউন্ড করা থাকে, তখন ZN এর মান 0 হবে। বা ফল্ট ইম্পিডেন্স দেয় না, কোনো ফল্ট ইম্পিডেন্স নাই, সরাসরি ডিরেক্টলি গ্রাউন্ডেড, সেক্ষেত্রে আমার ZF এর মান 0 হবে। তখন 3EA ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0 ইউজ হবে। মানে জাস্ট আপনাদের থিওরিটা জানতে হবে। থিওরিটা জানলে তবে যেটাই দিক আপনারা হিসাব করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো এই তো ছিল আমাদের SLG বা LG ফল্টের আলোচনা, আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।